শুধুই সোমবারে অতিবৃষ্টি নয়, যা পূর্বাভাস তাতে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টিতে ভাসতে পারে এবারের পুজোর প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মায়ানমার এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বাতাসের মধ্যস্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত, আর যা পরিণত হতে পারে নিম্নচাপে। চতুর্থীতে তা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। আর এরই পাশাপাশি মঙ্গলবার থেকে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আগামী কয়েকদিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা আমাদের আছে আজকে থেকেই সেটা কন্টিনিউ করবে। আগামী 7 দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে। তবে অনেক জায়গাতেই হবে। 27 তারিখে উপকূলবর্তী কয়েকটা জেলাতে, যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই 3টে জেলার মধ্যে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপটি ছিল তা ক্রমশ শক্তি হারালেও ফের আশঙ্কার বার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আজই। আগামী কয়েকদিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা আমাদের আছে আজকে থেকেই সেটা কন্টিনিউ করবে। আগামী 7 দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে। তবে অনেক জায়গাতেই হবে। 27 তারিখে উপকূলবর্তী কয়েকটা জেলাতে, যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই 3টে জেলার মধ্যে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে নতুন একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টিতে কিন্তু ভাসতে পারে। নতুন নিম্নচাপের জেরে 25 এবং 26 সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 27 সেপ্টেম্বর পঞ্চমীর দিন ভারী বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 28 সেপ্টেম্বর অর্থাৎ ষষ্ঠীতে দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আর 29 সেপ্টেম্বর সপ্তমীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 30 সেপ্টেম্বর তৈরি ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। গতকাল এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে বলেন, অনিকেত মাহাতো সহ 3 জন চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি। রাজ্য সরকার এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যাও দিতে পারেনি। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো যাবে না। অবিলম্বে তাকে আরজিকর মেডিকেলে পোস্টিং দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতে বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। শেষ হাসি হাসলেন চিকিৎসক অনিকেত মাহাতো। একটা অনিয়ম, অস্বচ্ছতার বাতাবরণ তৈরি করেছিল, যার বিরুদ্ধে আমাদের লড়াই। তাহলে সেই জয় আজ শুধুমাত্র যে আমার একার জয় তা নয়, সিনিয়র রেসিডেন্ট যারা এই ফিল্ডে কাজ করেছেন, এই ফিল্ডের মধ্য দিয়ে আসবেন, তাদের সবার ক্ষেত্রেই এই জাজমেন্ট একটা জায়গায় জুরিসডিকশনের প্রশ্নে বিচারে দীর্ঘসূত্রিতায় ফেলার বারবার চেষ্টা করেছে রাজ্য প্রশাসন। আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর অভিযোগ ছিল, কাউন্সেলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, কিন্তু পোস্টিং অর্ডারে জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ। 2025-এর 27 মে এই পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। অনিকেত মাহাতো দাবি করেন তার র্যাঙ্ক 24। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে 4টি শূন্য পদ রয়েছে। তার মধ্যে একটি শূন্য পদে মেধা তালিকায় অনিকেত মাহাতোর আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। 2টি শূন্য পদে 26 এবং 34 র্যাঙ্ক করা 2 চিকিৎসককে নিয়োগ করা হয়েছে, অথচ অনিকেত মাহাতো নিয়োগ পাননি। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি।
বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে বলেন, 871 জনের মধ্যে 869 জনের পোস্টিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই হয়েছে, কিন্তু অনিকেত মাহাতো সহ 3 জন চিকিৎসকের ক্ষেত্রে এসওপি মানা হয়নি। রাজ্য সরকারের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। এসওপি তৈরিই করা হয় যাতে প্রত্যেকে সমানাধিকার পান। এসওপিকে মান্যতা না দিয়ে রাজ্য সরকার সংবিধানের 14 নম্বর ধারা অমান্য করতে পারে না। অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যে কোনোভাবে আটকানো যাবে বা কোনোভাবে দীর্ঘসূত্রিতার জালে ফেলে দেওয়া যাবে, ন্যায় বিচারের আন্দোলনকারীদের ভয় দেখিয়ে নানান পুলিশি হ্যারাসমেন্ট এখনও চলছে, সেই জায়গা থেকে যে কোনোভাবে একে আটকানো সম্ভব, এই জায়গা সম্ভব নয়। আমি এই লড়াইয়ে প্রথম দিন থেকে ছিলাম। সেই অন্যায়কে অন্যায় বলতে পারার এই লড়াইয়ে একটা জয়যুক্ত এলো। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরকে ডিরেকশন দেওয়া হয়েছে যে যাতে উনি ইমিডিয়েটলি জয়েন করেন আরজি করে। অনিকেত মাহাতোর জয়, সরকারের ধাক্কা, শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। হাইকোর্ট কেন দিয়েছেন আমরা জানি না, আমরা এইটুকুনি জানি প্রত্যেকের ক্ষেত্রেই বদলি নির্দেশ দেওয়ার অধিকার আছে এবং এরা স্থায়ী কর্মী নয়। কলকাতা হাইকোর্টে আজকে অনিকেত মাহাতোর যে জয়, এই জয় আগামী দিনে অভয়ার ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলনকে আরও শক্তিশালী করবে, আরও ত্বরান্বিত করবে এবং যারা আন্দোলনকারী তাদের মধ্যে সাহস যোগাবে। আরও 2 আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়ার মামলা কলকাতা হাইকোর্টে চলছে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। খারিজ হলো ইডির আবেদন। বহাল থাকলো কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের অন্তর্বর্তী জামিনের নির্দেশ। তবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার এবং শুক্রবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডির দপ্তরে উপস্থিত হতে হবে। পুজোর মুখে বড় সড় স্বস্তি কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের। কারামন্ত্রীকে হেফাজতে পেল না কেন্দ্রীয় এজেন্সি ইডি। খারিজ হলো তাদের আবেদন। বহাল থাকলো কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশ। তদন্তে ইডির দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন বিচারক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে প্রায় 13 কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ করে ইডি। এই নিয়ে ইডির বিশেষ আদালতে শুনানি শেষ হয় শনিবার। শুনানিতে কারামন্ত্রীকে হেফাজতে নেওয়ার জোরালো সওয়াল করে কেন্দ্রীয় এজেন্সি। শেষ অবধি চন্দ্রনাথ সিংহের ভাগ্যে কি রয়েছে? ইডি কি তাকে হেফাজতে পাবে, নাকি কারামন্ত্রী বাইরেই থাকবেন, তা নিয়ে চড়ছিল জল্পনা গুঞ্জন। এই অবস্থায় বুধবার ইডির বিশেষ আদালতে বিচারক নির্দেশে বলেন, চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। ইডির তদন্ত নিয়েও প্রশ্ন তুললেন বিচারক। প্রায় 1.5 বছর আগে 2024-এর 22শে মার্চ চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশি চালিয়ে 41 লক্ষ টাকা উদ্ধারের দাবি করেছিল ইডি। তারপর চার্জশিট জমা দেয় তারা। বুধবার বিচারক প্রশ্ন করেন, টাকা উদ্ধারের পর চার্জশিট দিতে এত দেরি কেন হলো ইডির? বিচারক আরও বলেন, ইডি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের উপর গুরুত্ব দিলেও তদন্ত দ্রুত শেষ করতে যথেষ্ট পদক্ষেপ করেনি। তল্লাশিতে টাকা উদ্ধারের এতদিন পর চার্জশিট জমা দেওয়ার বিষয়টি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের যুক্তিতে সায় দেয় না। মনে হয় না যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন আছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দেওয়া হচ্ছে। 25 ও 26 সেপ্টেম্বর কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডির দপ্তরে উপস্থিত হতে হবে। ইডি তাকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে। প্রয়োজন মনে করলে তারপরেও তাকে ডাকা যেতে পারে। 7 days ED custody prayer করা হয়েছিল from the part of the ED that has been rejected. কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের নথি জমা দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক। আমি প্রথম থেকে সহযোগিতা করে এসেছি। নথি তো আমাকে যেটা চেয়েছিল আমি সবই দিয়েছি। কালকে আমি যাই, তারা কি চাইছেন দেখি। আমি জানি না যে আমি কি অন্যায় করেছি, হয়তো টেকনিক্যাল কিছু ভুল থাকতে পারে। আমার পরিবারের যে জমি আছে সেটা আমার ফ্যামিলির বাইরে কোনো জমি আমি বলিনি। ফ্যামিলির বাইরেও আমি জমি চাষ করি, কিন্তু সেগুলো আমি বলিনি। আমার মনে হয় ইডির উচিত আপার কোর্টে যাওয়া। বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেবেন বলে জানিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। প্রকাশ সিনহা, আবির দত্ত, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।